ডব্লিউবি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আর কয়েকদিন বাকি রয়েছে, সবার প্রস্তুতি শেষ পর্যায়ে। তাদের অনুরোধে কিছুজন জানিয়েছিল যে স্যার সংকরায়ন এবং গঠন সম্বন্ধে একটু আলোচনা করে দিলে ভালো হয়। আমি সেই কারণে আজকে সংকরায়ন এবং গঠন এবং লোন পেয়ারের সংখ্যা কটা রয়েছে সেইগুলো সম্বন্ধে একটু আলোচনা করে দেব। এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন মিনিমাম থাকবে। তাহলে সংকরায়ন জানতে গেলে যেটা আমাদের জানতে হবে, এইচ সমান হাফ ভি প্লাস এস মাইনাস সি প্লাস, এই সমীকরণটাই জেনে রাখতে হবে রাশিমালাটা। এইচ হচ্ছে হাইব্রিডেশন, যে এইচের মান বেরোবে, সে বের করতে গেলে যে জিনিসটা রয়েছে হাফ ভি, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণু যে থাকবে, কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় কি, যেটা সংখ্যায় কম থাকবে এবং যার আকার বড়, তাই সেই কেন্দ্রীয় পরমাণু হবে। সেই কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, মানে যত নম্বর শ্রেণীর মৌল বাইরের কক্ষে ততটা ইলেকট্রন থাকবে। এস হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, মানে একযোজী মৌল বলতে ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, এই সমস্ত যাদের যোজ্যতা এক, সেই মৌলগুলোর সংখ্যা যত থাকবে ততই এস, সেটাই যোগ হবে ভির সঙ্গে। আর যদি দ্বিযোজী যোগ মৌল হয় তখন কিন্তু কোনো যোগ হবে না, এস এর মান শূন্য ধরা হবে। কেন? দ্বিযোজী মৌল একটা সিগমা করে একটা পাই করে, সেই কারণে তাদের ক্ষেত্রে যোগ কোনো হবে না। আর ত্রিযোজী যদি মৌল হয়, যেরকম নাইট্রোজেন যদি মৌল হয়, তাদের ক্ষেত্রে -1 হবে, এসের জায়গায় প্রত্যেকটা পরমাণুর জন্য -1 করে হবে। কারণ ত্রিযোজী মৌল মানে 3টে বন্ধন করে, একটা সিগমা দুটো পাই, অর্থাৎ 1 যোগ হবে 2 বিয়োগ হবে, আলটিমেট -1 যোগ হয় প্রত্যেকটা পরমাণুর জন্য। আবার বলছি, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, বসাবো। একযোজী মৌলগুলো দিয়েই পরীক্ষায় কোশ্চেন থাকবে, একযোজী মৌলের সংখ্যা যা হবে তাটাই যোগ হবে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন। আর দ্বিযোজী মৌল যদি হয় অক্সিজেন, সালফার, তাদের ক্ষেত্রে এসের মান কোনো যোগ হবে না। আর ত্রিযোজী যদি মৌল হয় তাদের -1 যোগ হবে প্রত্যেকটা পরমাণুর জন্য। আর সি হচ্ছে ক্যাটানের আধান, এই হচ্ছে অ্যানায়নের আধান। তাহলে এই হচ্ছে টোটাল সূত্র। এই সূত্রতে যদি আমরা মান বসাই, এইচের মান বেরোবে, এইচের মান 2 বেরোবে, 2 বেরোলে হবে এসপি সংকরায়ন, দুটো রয়েছে, এস আর একটা এস একটা পি। আর এসপি সংকরায়ন হলে গঠন হবে সরলরৈখিক, সরলরৈখিক মানে সরল লেখার মতনই স্ট্রাকচার হবে। আর এইচের মান 2 বেরোলে, 3 বেরোলে, এইচের মান 3 বেরোলে হবে, এটা 3 4, এইচের মান 3 বেরোলে হবে sp2, sp2 গঠন হবে ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয় মানে ত্রিভুজের মতন হবে, ত্রিভুজের মতন হবে। আর এইচের মান 4 যদি হয় তাহলে sp3 সংকরায়ন হবে, এইচের মান 4 হলে sp3 সংকরায়ন হবে, 4 হলে sp3 সংকরায়ন হবে। আর sp3 সংকরায়ন হলে গঠন হবে চতুস্তলকীয়, স্ট্যান্ডের মতন হবে, একটা যে কোনো স্ট্যান্ড যেরকম হয় স্ট্যান্ডের মতন হবে। এইচের মান 5 বেরোলে হবে sp3d, এইচের মান 5 যদি বেরো হয় ই হবে sp3d, একটা এস, 3টা পি, একটা ডি, 5টাই রয়েছে। এটার গঠন হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, মানে ভূমিটা ত্রিভুজের মতন হবে, আর উপরে একটা বন্ধন নিচে একটা বন্ধন, মানে উপরে পিরামিড নিচে পিরামিড, এখানে দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এই যে স্ট্রাকচারটা ত্রিকোণীয়, ভূমিটা ত্রিভুজ, উপরে একটা বন্ধন নিচে একটা বন্ধন, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। চলে আসে এইচের মান 6, এইচের মান 6 হলে sp3d2 গঠন হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয় কেমন হয়, ভূমিটা বর্গক্ষেত্র হবে, স্কোয়ার হবে, এবং উপরে একটা বন্ধন নিচে একটা বন্ধন, হ্যাঁ, অর্থাৎ অষ্টতলকীয়, মানে উপরে পিরামিড নিচে পিরামিড, মোট টোটাল জুড়ে গেলে হয়ে যাবে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। আর বাকি থাকলো এইচের মান 7, এইচের মান যদি 7 হয় sp3d3, আর গঠন হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, ভূমিটা পঞ্চভুজ হবে, আর উপরে একটা বন্ধন নিচে একটা বন্ধন, মানে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে এই যে নিয়মটা, আবার বলছি, এইচের মান 2 হলে sp গঠন সরলরৈখিক, এইচের মান 3 হলে sp2 গঠন ত্রিকোণীয় সমতলীয়, এইচের মান 4 হলে sp3 গঠন হবে চতুস্তলকীয়, এইচের মান 5 হলে sp3d ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এইচের মান 6 হলে sp3d2 অষ্টতলকীয়, এইচের মান 7 হলে sp3d3 পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে এই গঠনটা জানা থাকলে এবারে আমরা কি করব, বের করব। এবারে যদি যৌগটিতে
লোন পেয়ার না থাকে তাহলে গঠন যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হবে, আর যদি লোন পেয়ার থাকে তাহলে কিন্তু গঠনটা একটু পরিবর্তন হয়ে যাবে। এবারে লোন পেয়ার কটা রয়েছে জানবো কি করে, কারণ লোন পেয়ার পেতে গেলে আমাকে যেটা জানতে হবে, লোন পেয়ারের যে সূত্র, লোন পেয়ার বের করতে গেলে যেটা হবে যে লোন পেয়ার সমান এইচ মাইনাস প্রান্তীয় মৌলের সংখ্যা। এই যে হাইব্রিডেশনের যে মান বেরিয়েছে সেখান থেকে প্রান্তীয় মৌল যতগুলো রয়েছে, সে একযোজী হোক দ্বিযোজী হোক, প্রান্তীয় মৌলের সংখ্যা যদি বাদ দিয়ে দিই সেটাই হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কোনো আকৃতি না থাকার কারণে আমাদের যে প্রকৃত গঠন যেমন গঠন যেমন হওয়া উচিত ছিল সেখান থেকে গঠনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা চলে আসি এবারে একটা যৌগের উদাহরণ ধরে, BeF2। তাহলে এর যদি এইচের মান বের করি, এইচের মান হবে হাফ, বি বাইরের কক্ষে দুটা ইলেকট্রন আর দুটা ফ্লোরিন, 2 যোগ হবে, ক্যাটায়ন আয়ন কিছু নাই তাহলে 2, তাহলে সংকরণ হবে sp, আর গঠন হবে রৈখিক। আর এখানে যেহেতু কোনো লোন পেয়ার নাই, 2 বেরিয়েছে, দুটাই প্রান্তীয় মৌল, 2 এইচের মান 2 বেরিয়েছে আর প্রান্তীয় মৌলেই দুটাই রয়েছে, তাহলে কোনো লোন পেয়ার নাই, তাহলে রৈখিক ছিল, রৈখিকই হবে। চলে আসি এইচের মান BF3 বা BH3, এখানে এইচের মান বেরোবে, এইচের মান বলে 3 + 3, কারণ বোরনের বাইরে কক্ষে 3টা ইলেকট্রন আর ফ্লোরিন 3টা যোগ হয়েছে, তাহলে 3 3 6, 6কে দিয়ে বলে 3, সংকরণ হবে sp2, আর গঠন হবে ত্রিকোণের সমতুল্য। এখানে দেখো লোন পেয়ার নেই, কারণ এইচের মান 3 বেরিয়েছে, আর সেখান থেকে যদি আমরা 3টা প্রান্তীয় মৌল বাদ দিতে লোন পেয়ার 0, তাহলে গঠন যেরকম ত্রিকোণের সমতুল্য হওয়ার কথা ত্রিকোণের সমতুল্য হবে। চলে আসি CCl4 বা CH4। এখানে যদি আমরা এইচের মান বের করি হাফ, কার্বনের হচ্ছে 4 আর ক্লোরিনের হচ্ছে 4টা ক্লোরিন রয়েছে, একযোজী মৌলের সংখ্যা, তাহলে 4 4 যোগ হলে 2 দিয়ে ভাগ করলে 4, সংকরণ তাহলে হবে sp3 হলে চতুস্থলকীয় হবে। আর লোন পেয়ার আছে না নেই, না এখানে দেখছি লোন পেয়ার নাই, কারণ 4টা এইচ বেরিয়েছে, যেমন 4 বেরিয়েছে আর প্রান্তীয় মৌলের সংখ্যা 4 রয়েছে, তাহলে লোন পেয়ারের সংখ্যা 0, তাহলে কেমন চতুস্থলকীয় হতো, চতুস্থলক ইংলিশ হলো টেট্রাহাইড্রাল। চলে আসি NH3 বা PCl5। এখানে দেখো, এখানে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে বাইরে কক্ষে 5টা, 3টা হাইড্রোজেন বা 3টা ক্লোরিন যুক্ত আছে, এখানে 5 3 8 4, সংকরণ হবে sp3, গঠন চতুস্থলকীয়। এবার এখানে লোন পেয়ার আছে না নেই, লোন পেয়ার কিন্তু একটা আছে, কেন এইচের মান 4 বেরিয়েছে কিন্তু প্রান্তীয় মৌলের সংখ্যা 3, তাহলে লোন পেয়ার হবে 4 - 3 = 1, আর সেই কারণে লোন পেয়ারে যেহেতু আকৃতি নেই সেই কারণে গঠনটা কেমন চতুস্থলক স্ট্যান্ডের মতন হওয়া উচিত ছিল। তার স্ট্যান্ডে যদি একটা বন্ধন না থাকে, একটা মাথা যদি না থাকে, তা 3টেই পা পড়ে থাকবে, তাহলে তখন গঠনটা কেমন হয়ে যায়, পিরামিডের মতন হয়ে যায়, অর্থাৎ পিরামিডীয় বা পিরামিডাল ইংলিশে। চলে আসি H2O বা H2S। এখানে যদি আমরা দেখি অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার 6 আর 2টা হাইড্রোজেন, 6 2 8 4, সংকরণ sp3, চতুস্থলকীয়। এর লোন পেয়ার কটা আছে, এখানে এইচের মান 4 বেরিয়েছে আর 2টা প্রান্তীয় মৌল রয়েছে, তাই 4 থেকে 2 বাদ দিলে লোন পেয়ার হবে 2, তাহলে গঠন হবে লোন, যদি চতুস্থলকের 2টা বন্ধন যদি না থাকে তাহলে ভির মতন লাগবে, উল্টা ভির মতন লাগবে, তাহলে আমরা দেখব ভি আকৃতি, ভি শেপ। চলে আসি NH4+, একটা ক্যাটায়ন দিয়ে বলা হচ্ছে, তাহলে ক্যাটায়নে থাকলে কি হয়, বিয়োগ হয়, তাহলে 5 নাইট্রোজেন বাইরে 5, 4টা হাইড্রোজেন 5 4 9 আর 1 বাদ দিলে 8, 8কে 4, আর সংকরণ হবে sp3। আর লোন পেয়ার কত হবে, এখানে 4ই বেরিয়েছে এইচের মান আর 4টাই প্রান্তীয় মৌল রয়েছে, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে লোন পেয়ার নেই, তাহলে যেরকম চতুস্থলকীয় হওয়া উচিত ছিল তখন চতুস্থলকই হবে, চতুস্থলক হওয়া উচিত চতুস্থলকই হবে। চলে আসি PCl5। তাহলে ফসফরাসের 5 বাইরে কক্ষে 5টা Cl, 5 5 10 5, সংকরণ sp3d, তাহলে হওয়া উচিত ছিল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। লোন পেয়ার আছে না নেই, লোন পেয়ার দেখতে পাচ্ছি না, 5 বেরিয়েছে, 5টা Cl রয়েছে, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, তাহলে ত্রিকোণটা হওয়া উচিত ছিল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে। চলে আসি ICl4+। ICl4+, I হচ্ছে কেন্দ্রীয় পরমাণু 7 আর 4টা ক্লোরিন 4 আর এক ক্যাটায়ন থাকলে 1 বিয়োগ হবে, তাহলে 5, তাহলে 7 4 11 1 থেকে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, সংকরণ হবে sp3d। আর এটা হলেও ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হওয়ার কথা। এবার লোন পেয়ার যদি থাকে, লোন পেয়ার দেখতে পাচ্ছি এখানে এইচের মান 5 বেরিয়েছে আর প্রান্তীয় মৌলের সংখ্যা 4 বেরিয়েছে, তাহলে লোন পেয়ার সংখ্যা কত হবে, 1। লোন পেয়ার একটা আছে, তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডের যে স্ট্রাকচার, আমি যদি দেখি ত্রিকোণীয় দ্বিপিরামিডের স্ট্রাকচার, এখানে যদি একটা লোন পেয়ার থাকে, এখানে একটা লোন পেয়ার থাকে, এই যে একটা যে লোন পেয়ার থাকে, তাহলে এই জায়গাটা অফ হয়ে গেলে কেমন লাগছে, 4টা বন্ধন রয়েছে, কোনো অক্ষরের সঙ্গেও মিল নাই, এই কারণে এটাকে বলা হয় বিকৃত চতুস্থলক বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালে 4টা বন্ধন থাকে,
অরিজিনাল টেট্রাহাড্রালের মতন দেখতে নয়, এখানে একে বিকৃত চতুস্তলক বলা হয়। তা চলে আসি পরের যে এতে, চলে আসি ClF3 তাহলে এর এইচের মান হবে 7, 3, 10 আর এইচের মান বেরোলে 5, তাহলে 5 বলে sp3d, তাহলে sp3d হলে তার গঠন ত্রিকোণা দ্বিপিরামিডে হওয়ার কথা। লোন পেয়ার করা আছে, লোন পেয়ার এইচের মান যদি 5 থেকে 3টা প্রান্তিমূলক বাদ দিয়ে দিই তাহলে 2টা লোন পেয়ার থাকে। আর 2টা লোন পেয়ার থাকলে কেমন আকৃতি হবে? 2টা লোন পেয়ার থাকলে টি আকৃতি। দেখো 2টা যদি লোন পেয়ার থাকে, এখানে এই জায়গায় লোন পেয়ার, এই জায়গায় লোন পেয়ার যদি থাকে, এই যে ত্রিকোণা দ্বিপিরামিডের এই জায়গাটা যদি লোন পেয়ার থাকে তাহলে টি আকৃতির মতো লাগছে, তাহলে হবে টি আকৃতি বিশিষ্ট। চলে আসি পরের এক্সাম্পলে, ICl2 আয়োডিনের 7টা ইলেকট্রন বাইরে কক্ষে, 2টা Cl আর অ্যানানের জন্য 1 যোগ হবে, তাহলে এখানে এইচের মান 5, সংকরণ sp3d আর লোন পেয়ার করা আছে, দেখতে পাচ্ছি এইচের মান 5 বেরিয়েছে আর সেখান থেকে 2টা প্রান্তিক মৌল বাদ দিলে হবে 3, তাহলে 3টা লোন পেয়ার রয়েছে। তাহলে 3টা লোন পেয়ার যদি ত্রিকোণা দ্বিপিরামিডে থাকে, এখানে ভূমির 3টা বন্ধনই নাই, তাহলে শুধুমাত্র রেখার মতন পড়ে আছে, এইখানে এই গঠনটা কি হবে? সরল রৈখিক। তাহলে আমি বলে দিচ্ছি যে এইচের মান যদি sp3d হয় তাহলে হওয়া উচিত ছিল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় যদি লোন পেয়ার না থাকে, আর যদি লোন পেয়ার একটা থাকে হয়ে যাবে বিকৃত চতুস্তলকীয়, 2টা লোন পেয়ার থাকলে হবে তোমার টি আকৃতি বিশিষ্ট, আর 3টা লোন পেয়ার থাকলে হবে আই আকৃতি বিশিষ্ট বা রৈখিক। এবারে যেটা পরীক্ষায় বেশি পড়ে i3 মাইনাসকে গুলিয়ে ফেলে, i3 মাইনাস মানে এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে একটা আই আর প্রান্তীয় পরমাণু হচ্ছে 2টা আই, তাহলে এখানে এইচের মান হবে যেটা কেন্দ্রীয় পরমাণু আই তার বাইরে কক্ষে 7টা আর 2টা আয়োডিনের জন্য 2 যোগ হবে আর অ্যানানের জন্য 1 যোগ হবে, তাহলে 7, 2, 9, 1, 10 কে ধরে 5। এটা গুলিয়ে অনেকে কেন্দ্রীয় পরমাণু নেই ধরে প্রান্তিমূলক ধরে সব করে দেয়, তাহলে এখানে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এখানেও কিন্তু দেখতে পাবো এই sp3d সংকরায়ন এরও লোন পেয়ার 3টা রয়েছে, কারণ প্রান্তিমূলের সংখ্যা 2, প্রান্তিমূলের সংখ্যা 3 নয়, প্রান্তিমূলের সংখ্যা 2, তাহলে 5 থেকে 2 বাদলে 3, তাহলে রৈখিক স্ট্রাকচার হবে। চলে আসি SF6, তাহলে 6 সালফারের আর 6 মানে সংকরায়ন হবে sp3d2, তাহলে অষ্টতলকীয়, এখানেও লোন পেয়ার দেখতে পাচ্ছি নাই, কারণ এইচের মান 6 বেরিয়েছে, প্রান্তিমূলের 6 আছে, তাহলে লোন পেয়ার নাই, তাহলে অষ্টতলকীয় হবে। চলে আসি XCF4, এখানে দেখতে পাচ্ছি আমরা এইচের মান বেরোবে 8, জেননের 8 আর 4টা ফ্লোরিন, 8, 4, 12 মানে 6, তাহলে সংকরণ হবে sp3d2, তাহলে অষ্টতলকীয়। এবারে লোন পেয়ার করা আছে, এইচের মান 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 2টা লোন পেয়ার থাকবে, তা 2টা লোন পেয়ার থাকলে একটা অষ্টতলকীয় সিস্টেমে 2টা লোন পেয়ার থাকলে এখানে কিন্তু লোন পেয়ারগুলো বসানো হবে এই বাহুর উপর নিচে, এই জায়গাটা লোন পেয়ার থাকবে, এটা যেন কোনো আকৃতি নেই, এই জায়গাও লোন পেয়ার থাকে, কোনো আকৃতি নেই। তো দুটো যদি লোন পেয়ার থাকে, এই যদি লোন পেয়ার থাকে তাহলে কেমন লাগছে? একটা বর্গের ক্ষেত্রের মতন লাগছে, তাহলে ওটা বর্গ সমতলীয় স্ট্রাকচারটা কেমন হবে? বর্গ সমতলীয় বা সমতলীয় বর্গাকার বা স্কয়ার প্ল্যানার। চলে আসি পরের কেতে, ICl5 আয়োডিন হচ্ছে 7 আর 5টা সিলের জন্য 5, 7, 5, 12কে 2 দিয়ে বলে 6, তাহলে সংকরণ sp3d2, তাহলে অষ্টতলকীয় হওয়ার কথা, কিন্তু এর লোন পেয়ার রয়েছে, কারণ লোন পেয়ার কটা হবে? 6 থেকে 5টা Cl বাদ দিলে মানে প্রান্তিমূলের সংখ্যা বাদ দিলে একটা লোন পেয়ার, তাহলে অষ্টতলকীয় সিস্টেমের একটা লোন পেয়ার, তাহলে অষ্টতলকীয় সিস্টেমে যদি একটা লোন পেয়ার হয়, অষ্টতলকীয় সিস্টেমে একটা যদি লোন পেয়ার হয়, একটা যদি না থাকে, তাহলে কেমন লাগছে? বর্গক্ষেত্রের উপর একটা পিরামিড দাঁড়িয়ে আছে, তাহলে বর্গ পিরামিডীয়, এই কারণে তাহলে বর্গ পিরামিডীয়। তাহলে যেটা জানলাম, অষ্টতলকীয় সিস্টেমের ক্ষেত্রে একটা লোন পেয়ার থাকলে বর্গ পিরামিডীয়, 2টা লোন পেয়ার থাকলে বর্গ সমতলীয়। চলে আসি লাস্ট IF7, এখানে দেখতে পাচ্ছ 7, 7, 14, এখানে সংকরণ হবে sp3d3, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হওয়ার কথা, এখানে লোন পেয়ার নাই, তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হবেই, লোন পেয়ার নেই মানে যেরকম হওয়া ছিল সেরকম হবে। তাহলে কি বলে রাখলাম যে সংকরায়ন এইচের মান 2 বেরোলে sp সংকরায়ন রৈখিক হবে, 3 বেরোলে sp2 সংকরায়ন ত্রিকোণের সমতলীয় হবে, এইচের মান 4 বেরোলে sp3 সংকরায়ন তাহলে চতুস্তলকীয় হবে। তবে যদি একটা লোন পেয়ার থাকে তখন হয়ে যাবে পিরামিডীয়, 2টো লোন পেয়ার থাকলে হয়ে যাবে ভি আকৃতি বিশিষ্ট, আর যদি sp3d সংকরায়ন বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, আর ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হলে
তোমার যদি একটা লোন পেয়ার থাকে সেখানে, তাহলে সেটা হয়ে যাবে বিকৃত চতুস্তলক। দুটো লোন পেয়ার থাকলে হয়ে যাবে টি আকৃতি বিশিষ্ট। তিনটে লোন পেয়ার থাকলে হয়ে যাবে আই আকৃতি বিশিষ্ট। আর sp3d2 যদি হয় অষ্টতলকীয়, অষ্টতলকের ক্ষেত্রে তোমার যদি লোন পেয়ার না থাকলে অষ্টতলকীয় থাকবে, আর যদি একটা লোন পেয়ার থাকবে বর্গ পিরামিডীয় হবে, দুটো লোন পেয়ার থাকলে হবে বর্গ সমতলীয়। তাহলে এখানেই আমাদের সংকরানের যাবতীয় ধারণা কমপ্লিট। এখান থেকে আমরা সংকরানও বলতে পারবো, গঠনও বলতে পারবো, লোন পেয়ার কটা আছে বলতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এবারে অনেকের মধ্যে কোশ্চেন থাকে যদি একসঙ্গে দ্বিযোজী এবং একযোজী মৌল থাকে তখন কি হবে, একটা এক্সাম্পল হিসেবে করিয়ে দেখানো হয়েছে। দেখো HCOF4, এখানে এইচ এর মান বের করতে গেলে ভি হচ্ছে জেনন, তার বাইরে কক্ষে 8টা, আর অক্সিজেন তো দ্বিযোজী মৌল, ওর কিন্তু যোগ হবে না। ফ্লোরিন একযোজী মৌল, সেটা কিন্তু যোগ হবে। তাহলে 8 4 12, 12 মানে 2 ভাগ করলে 6, তাহলে sp3d2 সংকরায়ন। আর লোন পেয়ার কটা আছে এখানে 6, আর প্রান্তিক মৌলের সংখ্যা দেখো 4টা ফ্লোরিন 1টা অক্সিজেন, তাহলে 6 থেকে 5 বাদ দিলে হবে লোন পেয়ার 1, আর লোন পেয়ার একটা থাকছে মানে বর্গক্ষেত্রের ওপর একটা পিরামিড দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ হবে স্কয়ার পিরামিডাল বা বর্গ পিরামিডীয়। তাহলে এখানে আমাদের সংকরায়নের যাবতীয় ধারণা কমপ্লিট। সবারই উপকারে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।